সিলেক্ট করছি, খুব অল্প সময়ে শেষ করব, যেহেতু 10:30টা কোনো রকমই ওরকম টাইমটা সুইটেবল না। তাও আমার টপিকটা অনুযায়ী টাইমটা খুব মনে হয় যেন হয়ে যাচ্ছে ওরকম টাইপ আর কি। ইনশাল্লাহ 11টার আগে শেষ হবে আশা করতেছি। ওকে, আপনারা মাশাল্লাহ যারাই আসছেন আমি শুরু করে দিই। আলহামদুলিল্লাহ 80 জন মতো আসছে এই আর কি। এনামুল হাসান, আপনি কি আছেন ভাই? ভাই 100 জন যদি হয়ে যায় আমাকে একটু বলিয়েন, হ্যাঁ? তাহলে আমি ইনশাআল্লাহ নেক্সট দিন থেকে গুগল মিটে এরকম সারপ্রাইজ ক্লাসের আয়োজন করব। যদি 100 হয়ে যায় এনামুল হাসান ভাই একটা আমাকে বলিও, হ্যাঁ? ওকে, আজকে আমি সারপ্রাইজ ক্লাসের টপিক হিসেবে চুজ করছি সার্জারি থেকে একটা টপিক। আপনারা সবাই জানেন যারা ফাইনাল ইয়ারের, ইতিমধ্যে গাইনোকোলজির আমরা 4টা ক্লাস শেষ করলাম। গাইনোকোলজির আমরা 4টা ক্লাস উইথাউট এনি কন্ডিশন, মেম্বার অ্যাডিং এর কোনো কন্ডিশন খুব একটা শুরুতে দিই নাই, শেষের দিকে হয়তো দিলাম। গাইনোকোলজির 4টা ক্লাস আমাদের অলরেডি শেষ, মেডিসিনের একটা ক্লাস শেষ। ওকে, সো আমরা যারা ফাইনাল প্রফ দিব গাইনোকোলজিতে আপনারা মোটামুটি আমার সাথে 500 জন মতো মেসেঞ্জারে অ্যাড আছেন। বাট মেডিসিনে আমার একটা ছোট্ট শর্তের জন্য হয়তো ওরকম 500 জনের জায়গায় আপাতত আছেন হচ্ছে 50 জন মতো। ওকে, ওটা শর্তটা হয়তো ওরকমই ছিল, যার কারণে হয়তো আপনাদের পছন্দ হয়নি, এত সমস্যা নেই। আর আজকে হচ্ছে সার্জারির উপর, যেহেতু সার্জারিটা আমরা একেবারেই দূরে সরে যাচ্ছে, মানে টপিকটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি, যেহেতু মেডিসিন গাইনে যদি চলতে থাকে তাহলে তো হয় না। ওকে, সো সেই হিসাবে আমি সার্জারি থেকে আজকে একটা টপিক চুজ করলাম, ছোট্ট টপিক, ভাইবার জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর রিটেনে একটা শর্ট নোট ছোট্ট কোয়েশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে রেনাল স্টোন। ওকে, আমরা আজকে টপিক চুজ করলাম রেনাল স্টোন। ওকে, আমি এটা কেস ওরিয়েন্টেড, মানে একদম পেশেন্ট যেভাবে আসে সেভাবেই পড়াচ্ছি। দেখেন, আমার কাছে একটা পেশেন্ট আসলো, তার বয়স 25 বছর, 25 ইয়ার্সের একটা পেশেন্ট বা পার্সন আসলো। ওকে, তার নাম্বার 1 হচ্ছে তার বয়সটা কত বললো, 25 বছর। সে এসে আমাকে বললো তার পেটে ব্যথা, দ্যাট মিনস অ্যাবডোমিনাল পেইন। তাহলে এই পেশেন্টের বললো 25 বছরের একজন যুবক আমার কাছে আসলো, বললো যে তার পেটে ব্যথা, সাথে তার ভমিটিং এর হিস্ট্রি আছে, ওকে, তাহলে এইটুক ক্লু দিয়ে আমি মোটামুটি না যেতে পারতেছি প্রবেবলের দিকে, না যেতে পারতেছি ডিফারেন্সিয়ালের দিকে। ওকে, আমি কোনো রকম কোনো ডায়াগনোসিসে পৌঁছবো না, সেই জন্য আমার কিছুকে লিডিং কোয়েশ্চন করতে হবে। লিডিং কোয়েশ্চন, আমার মাথায় এরকম পেট ব্যথার জন্য আমার মাথায় আসতে পারে এটা একটা ইনফ্লামেশন হতে পারে, যেহেতু পেট ব্যথা একটা অবস্ট্রাকশন হতে পারে, তাহলে ইন্টেস্টাইন রিলেটেড সমস্যা হতে পারে, একটা ইনফ্লামেশন হতে পারে, একটা অবস্ট্রাকশন হতে পারে, অথবা পেটে যেহেতু বললো সেটা রেনাল কন্ডিশনও হতে পারে। ওকে, সো এরকম 3টা কন্ডিশন আমার মাথায় আসলে, একটা হচ্ছে রেনাল, ওকে, একটা হচ্ছে ইনফ্লামেশন, আর হচ্ছে অবস্ট্রাকশন। আমার আপাতত এই 3টা মাথায় আসছে। ওকে, এই বিষয়ে আনতেছি না। আমি কি করলাম, ইনফ্লামেশনটাকে এক্সক্লুড করার জন্য তাকে জিজ্ঞেস করলাম তার কোনো জ্বর আছে কিনা। ওকে, ইনফ্লামেশনটাকে বাদ দেওয়ার জন্য জিজ্ঞেস করলাম তার কোনো জ্বর আছে কিনা, ফিভার হোয়াট দিয়ে রাখলাম। ওকে, আমি সেকেন্ড কোয়েশ্চেন করলাম তার ভাওয়েল হ্যাবিট ঠিক আছে কিনা। ওকে, তার ভাওয়েল হ্যাবিট ডিফিকেশন ঠিকঠাক হচ্ছে কিনা। ওকে, তাহলে আমি একটা কোয়েশ্চেন করলাম ভাওয়েল হ্যাবিট ঠিক আছে কিনা, আর একটা কোয়েশ্চেন করলাম ফিভার আছে কিনা। ওকে, দেন যদি সে আমাকে বলে ফিভার ইয়েস অর নো, সে যদি আমাকে বলে ফিভার ইয়েস অর নো, এর মধ্যে সে যদি আমাকে নো ইয়েস বলে আমি চলে যাব ইনফ্লামেশনের দিকে। ওকে, সে যদি ইয়েস বলে আমরা চলে যাব ইনফ্লামেশনের দিকে, সে যদি নো বলে দ্যাট মিনস আমরা ইনফ্লামেশনটাকে এক্সক্লুড করে ফেললাম। ওকে, আপাতত ধরে নিলাম যে আমার আজকের কেস টপিকটা যেহেতু রেনাল স্টোন, আমি ধরে নিলাম যে সেই ফিভারের হিস্টরি নো বললো, তার কোনো ফিভার নেই। ওকে, এবার সে ভাওয়েল হ্যাবিট সিমিলার ইয়েস নো, যদি ইয়েস হয়ে থাকে চলে যাবে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের দিকে, ভাবতে পারি যে এটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের একটা কেস। ওকে, আর যদি সে আমাকে নো বলে, আজকের কেসের সুবিধাতে ধরে নিচ্ছি সে পেশেন্ট আমাকে ভাওয়েল হ্যাবিট নর্মাল বললো, তার ডিফিকেশন ঠিকঠাক হচ্ছে, সে যেহেতু নো বললো
সো আমি আপনার ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনকে এক্সক্লুড করে ফেললাম, ইনফ্লামেশনকে এক্সক্লুড করে ফেললাম এই দুইটা কোয়েশ্চেন দিয়ে। তার তিনটা ক্লো সাথে আমি দুটা কোয়েশ্চেন করে এই দুটোকে এক্সক্লুড করে ফেললাম। থার্ড কোয়েশ্চেন যেটা আমার মাথায় আসতেছে আজকের জন্য, তার ইউরিনেশন ঠিকঠাক হচ্ছে কিনা, ইউরিনেশন ঠিকঠাক হচ্ছে কিনা, ইউরিনেশনে কোনো প্রবলেম হচ্ছে কিনা। এই বেলায় এই বাইটা 25 বছরের বাইটা আমাকে পজিটিভ হিস্ট্রি দিল, বললো যে তার ইউরিনেশনটা ডিপ কালারে ইউরিন হচ্ছে, সাথে সে বলল মাঝে মাঝে ব্লাড যাচ্ছে, হেমাচুরিয়া। ওকে, তাহলে সে আমাকে ইউরিনেশনের ক্ষেত্রে ডিপ ইউরিন বললো, আরটা হচ্ছে হেমাচুরিয়া, এরকম দুটো পজিটিভ হিস্ট্রি দিল। এই ক্ষেত্রে আমি একটু সব নীল কালারের মধ্যে একটা লাল কালার বসে দিলাম, আমি ধরে নিলাম যে এটা একটা রেনাল কন্ডিশন, আমি ধরে নিলাম এটা একটা কি কন্ডিশন, রেনাল কন্ডিশন। ওকে, সো আমি রেনাল কন্ডিশন ধরে এবার সামনের দিকে প্রসিড করলাম। আশা করি এইটুকু বুঝছেন যে আমি কেমনে ইনফ্লামেশন, এখানে ইনফ্লামেশনটাকে আমি এক্সক্লুড করলাম, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনকে এক্সক্লুড করলাম, দুইটাকে এক্সক্লুড করার পর আমি কোন জায়গায় চলে আসলাম, রেনাল কন্ডিশন দিকে, বিকজ তার ইউরিনারি প্রবলেম সে আমাকে এক্সপ্লেইন করলো বা আমি জিজ্ঞেস করার পর সে অ্যান্সার দিল। ওকে, আমি আরো কনফার্ম হওয়ার জন্য তাকে এবার জিজ্ঞেস করলাম আপনার পেইনটা, ব্যথাটা কোন জায়গায়। ওকে, এবার আমার কোয়েশ্চেনগুলো হচ্ছে পেইন নিয়ে, যেহেতু অ্যাবডোমিনাল পেইনের একটা হিস্ট্রি দিল। আমি জিজ্ঞেস করলাম আপনার সাইডটা কোথায়, সে আমাকে বললো আমার ব্যথা রাইট লাম্বার রিজিয়নে। ওকে, সে তার ব্যথার হিস্ট্রি দিল রাইট লাম্বার রিজিয়নে, এরকম একটা রিজিয়ন তার ব্যথার হিস্ট্রি দিল। এবং তাকে জিজ্ঞেস করলাম আপনার ব্যথাটা কি রকম, সে বলল যে আমার ব্যথাটা আমাকে চারপাশ থেকে কামড়ে ধরে টাইপ, কামড়ে ধরে টাইপ ব্যথাকে আমরা বলি স্পাজমোটিক অথবা কলিক, দুইটাই বলতে পারে, পেশেন্ট যেভাবে এক্সপ্লেন করে আর কি। হ্যাঁ, সে আমাকে বলে যে আমাকে কামড়ে ধরতেছে, ওকে, স্পাজমোটিক বলতেছে। সে যদি স্পাজমোটিক বলে, মোস্ট প্রবাবলি এই কন্ডিশনটা রেনালের মধ্যে ফিক্সড, রেনাল মিনস হচ্ছে বৃক্কের মধ্যে, কিডনির মধ্যে ফিক্সড। ওকে, সে যদি আমাকে বলে রাইট লাম্বার রিজিয়নে তার একটা ব্যথা, ব্যথাটা অনেকটা কামড়ে ধরে টাইপ, স্পাজমোটিক টাইপ। ওকে, তাহলে আমি ধরে নিলাম যে সেটা একটা রেনাল প্যাথোলজি। ওকে, আর কলিকি একটু বলি, স্পাজমোটিকের সাথে কলিকি নর্মালি কো এক্সিস্ট করে, স্পাজমোটিকের সাথে কলিকি নর্মালি কো এক্সিস্ট করে। কলিকি নিয়ে যদি একটু কথা বলি, এই একটা ধরেন লোমেন, লোমেনে একটা স্টোন আছে, লোমেন একটা কি আছে, স্টোন আছে। লুমেন চাই স্টোনটাকে এক্সপাল্ড করে দেওয়ার জন্য, এক্সপেল্ড। লুমেন চাচ্ছে স্টোনটাকে বের করে দেওয়ার জন্য, বের করার জন্য সে কি করতেছে, আপনার কন্ট্রাকশন করতেছে। ধরে নিলাম যে এটা মাস্কুলার হোলো টিউব, এটা একটা মাস্কুলার হোলো টিউব, এর ভেতর যখন একটা স্টোন থাকবে সে চাইবে আপনার এক্সপেল করার জন্য কন্ট্রাকশন করবে, যেই কন্ট্রাকশন করবে সেই সাডেন একটা ব্যথা শুরু হবে, যে রিল্যাক্স হবে মাসেল ব্যথাটা একটু কমবে, তাহলে সাডেন ব্যথাটা আসবে স্টার্ট, এন্ড স্টপটাও কি হবে, অ্যাব্রাপ্টলি হবে। খুব দ্রুত ব্যথাটা আসবে, খুব দ্রুত ব্যথাটা চলে যাবে। এইটাকে বলা হয় মূলত কলিকি পেইন। এটা আমি আমার পড়াশোনার একটু বাইরে গিয়ে বলি যে কলিকির মিনিংটা কি বোঝায়। এটা বোঝায় হচ্ছে কি, একটা লুমেনে একটা অবস্ট্রাকশন থাকলে লুমেনটা যেহেতু একটা মাস্কুলার টিউব, সে কন্ট্রাকশন করবে, কন্ট্রাকশন করার সাথে সাথে একটু ব্যথা শুরু হবে, যেই সে রিল্যাক্স হবে আবার ব্যথাটা চলে যাবে, সে আবার কন্ট্রাকশন করবে, আবার ব্যথা শুরু হবে, আবার স্টপ হবে। এইভাবে সাডেন একটা ব্যথা পিকে যাবে, আবার ডাউন, আবার পিকে যাবে, আবার ডাউন, এইরকম একটা ব্যথাকে আমরা বলি কলিকি ইন নেচার। ওকে, তাহলে আমাদের যেটা মাথায় রাখতে হবে, এই পেশেন্ট যদি আমাকে বলে কামড়ে ধরে টাইপ, একেবারে আমরা ধরে নিতে পারি রেনাল প্যাথোলজি। যদি বলে, আমি আবার বলতেছি স্পাজমোটিকের সাথে কলিকি কো এক্সিস্ট করতে পারে, যেহেতু কো এক্সিস্ট করে সেটা আমরা ইনভেস্টিগেশন দিয়ে আলাদা করব। আমি আপাতত ধরে নিলাম যে এই পেশেন্টটা শুধু এক রকমের ছিল, স্পাজমোটিক, সেজন্য ধরে নিলাম রেনাল প্যাথোলজি। যদি সে বলতো আমার কলিকি পেইন একটু আসে আবার চলে যায়, একটু আসে আবার চলে যায়, এই টাইপ ব্যথার হিস্ট্রি দিলে আমরা ধরে নিব সেটা একটা কি, একটা টিউবের প্যাথোলজি। আর যেহেতু
পেইনটা রাইট লাম্বার রিজিয়ন, এখান থেকে আপনার ইউরেটার বের হয়। তাহলে আমি স্টোনটাকে আপাতত ধরে নিতে পারি এটা কোন ধরনের স্টোন, ইউরেটরিক স্টোন। ইউরেটেরিক স্টোন বলবো যখন সে কলিকি বলবে আমাকে, ইউরেটেরিক স্টোন বলার চেষ্টা করবো যখন সে আমাকে কলিকি ইন নেচার পেইন বলবে। স্পাজমোটিক যখন বলবে আমি ভাবতে থাকবো সেটা একটা রেনাল স্টোন। ওকে, তাহলে আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার পেইনটা কোন জায়গায়, সে বললো রাইট লাম্বার রিজিয়ন, ছোট্ট এই জায়গাটা বললো। তারপর আমি জিজ্ঞেস করলাম যে আপনার ব্যথাটা কিরকম টাইপের, সে আমাকে বললো স্পাজমোটিক অথবা স্পাজমোটিক কলিকি দুটো একসাথে, অথবা শুধু কলিকি। শুধু কলিকি বললে ইউরেটেরিক স্টোন ভাববেন, শুধু স্পাজমোটিক বললে রেনাল স্টোন ভাববেন, স্পাজমোটিকের সাথে কলিকি বললে তাও রেনাল স্টোন ভাববেন। ওকে, যেহেতু দুটো কো এক্সিস্ট করে সামটাইমস। ওকে, তাহলে আমি জিজ্ঞেস করলাম সাইট কোথায়, দ্বিতীয় জিজ্ঞেস করলাম নেচার কিরকম। থার্ড কোয়েশ্চন ফর সিউরিটি রেডিয়েশন, এটা একদম সিউরিটি হয়ে যাবে, ইনভেস্টিগেশন ছাড়াও শিওর পাওয়া যায়। রেডিয়েশনটা এই ভাইয়াটা আমাকে বললো যে আমার পেইনটা পেছন থেকে সামনের দিকে আসে, এই পেছনের এরিয়াটাকে বলা হয় লইন, সামনের দিকে যখন থায়ের কাছাকাছি আসে, পেছন থেকে ঘুরে সামনের দিকে থাই পর্যন্ত আসে, ওটাকে বলা হয় গ্রয়েন। তাহলে তার পেইনটা লইন থেকে গ্রয়েনের দিকে আসে, রেডিয়েশন। ওকে, মানে জি ব্যাক সাইড অফ লাম্বার রিজিয়ন, লাম্বার রিজিয়নের পেছনের সাইডটা হচ্ছে লইন, ওটা ফ্রন্টে আসলো, এটা বলা হয় রাইট লাম্বার রিজিয়ন। ফ্রন্ট থেকে কিছুটা ডাউন হলো, ডাউন হলে কোথায় চলে আসলো, জেনিটেলিয়ার কাছাকাছি, থাইতে। হ্যাঁ, তখন থাইতে আসলে ওটাকে বলা হয় কি গ্রয়েন। তাহলে পেইনটা লইন থেকে শুরু, পেছন থেকে শুরু, সামনের দিকে এসে নিচের দিকে নামলো, লইন টু গ্রয়েন। এই পেইনটার রেডিয়েশনটা হলমার্ক বলা যায়, এটা একেবারে রেনাল স্টোন বা ইউরেটেরিক স্টোনের জন্য এটা একটা হলমার্ক। ওকে, এরকম পেইনের রেডিয়েশন থাকলে চোখ বন্ধ করে রেনাল প্যাথোলজি চিন্তা করবেন, চোখ বন্ধ করে রেনাল স্টোনও চিন্তা করতে পারেন, বাট আমরা নেমে তার জেনিটেলিয়া বা থাইয়ের কাছাকাছি চলে আসে, এইরকম টাইপ যখন বলবেন ধরে নিলাম যেটাকে রেডিয়েশনটা কোন টাইপ, লইন টু গ্রয়েন। ওকে, লইন টু গ্রয়েনটা একটা রেনাল স্টোনের জন্য হলমার্ক বলা যায় আর কি। হ্যাঁ, তাহলে মোটামুটি পেইনের তিনটা জিজ্ঞেস করলাম। একটু চিন্তা করেন, রাইট লাম্বার রিজিয়নে যদি সে ফিভারের হিস্ট্রি দিত, আপনি বলেন এখন একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতো, এই রিজিয়নে সে ফিভারের হিস্ট্রি দিল, জি ফিভারের হিস্ট্রি একটা ইনফ্লামেটরি কন্ডিশন বলেন, এক্স্যাক্টলি অ্যাপেন্ডিসাইটিস, একদম সহজ যেটা কমন। জি 25 বছরের ছেলে, এইরকম বয়সে একটা ছেলে রাইট লাম্বার রিজনে পেইনের হিস্ট্রি থাকলে অবশ্যই ধরে নিব কি অ্যাপেন্ডিসাইটিস হওয়ার সম্ভাবনা। না পেইন না, মানে আমি পেইনটা বলি না, আপনাকে বললাম যে জাস্ট রাইট লাম্বার রিজনে যখন একটা পেইন বলবে, পরের দুটো পয়েন্ট আলাদা, এগুলো তো রেনালের জন্য চলে গেল। শুধু 1 নং পয়েন্ট যখন আপনি কনসিডার করবেন, তখন আপনার মাথায় যদি সেই ফিভারের কোয়েশ্চেনটা আপনি আগে না করে থাকেন, আপনার এখন মাথায় আসতে পারে যে এই রাইট লাম্বার রিজনে যেহেতু পেইন, এটা তো অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। আমি তাকে একটু জিজ্ঞেস করি ফিভার আছে কিনা, ফিভার আছে কিনা আগে যদি জিজ্ঞেস করতে ভুলে যান, এখন জিজ্ঞেস করে নেবেন, বিকজ ফিভারটা দিয়ে আমি অ্যাপেন্ডিসাইটিসকে কি করবো, এক্সক্লুড করবো। 2-3 তো আমার পরের কোয়েশ্চেন রেনালের দিকে আসার জন্য, 2-3-এর সাথে অ্যাপেন্ডিসাইটিস কোনো কানেকশন নাই। ওকে, তাহলে মোটামুটি আমি অনেকটা ডায়াগনোসিসের কাছাকাছি চলে আসলাম ফিচার্সগুলো দেখে। তাহলে আমি একটু সামারাইজ করে দিই। নো ভাওয়েল প্রবলেম, নো ভাওয়েল প্রবলেম, intestinal obstruction bath, intestinal obstruction bath, যেহেতু bowel habit ওকে, no fever, appendicitis bath, যেহেতু রাইট লাম্বার রিজিয়ন, এখন ইনফ্লামেশনটাকে একদম ফিক্সড করে বললাম অ্যাপেন্ডিসাইটিস বাত। যেহেতু বললো কি পেইনের রেডিয়েশন অনুযায়ী আমার এখন দুটা ডায়াগনোসিস মাথায় আসতেছে, একটা হচ্ছে রেনাল স্টোন অথবা ইউরেটেরিক স্টোন।
এখন দেখেন আপনাকে একটা পেশেন্ট ইউরেটেরিক স্টোনের পেশেন্ট যদি এসে বলে আমাকে কামড়ে কামড়ে ধরতেছে, এটা হচ্ছে কারণ পেশেন্টের বলার জন্য, তাই বলে আপনি মানে কামড়ে কামড়ে ধরে আসে বা এরকম বললো তাই বলে আপনি যে রেনাল স্টোন 100% শিওর হতে পারবেন এমন না। আপনার মাস্ট এটা পেশেন্ট তো ওরকম আমাদেরকে স্পাসমোটিক বা কোলিকি ডিসক্রাইব করতে নাও পারে, সে সাডেন আসে সাডেন চলে যায়, এটাকে সে স্পাসমোটিক মনে করতে পারে। যাই হোক, শুড বি ইনভেস্টিগেশন লাগবে এই দুটাকে ডিফারেন্সিয়াল করার জন্য। ইনভেস্টিগেশন ছাড়া ফিচার্স দেখে এই দুটাকে আলাদা করা সো মাচ টাফ, সো মাচ অনেক বেশি টাফ। শুধু স্পাসমোটিক বা কোলিকি দিয়ে আপনি দুটাকে আলাদা করতে পারবেন না, এটা একদম শিওর। সো আমার কি লাগবে? ইনভেস্টিগেশন লাগবে। ফর বাংলাদেশ আমাদের মতো একটা পুয়ার কান্ট্রির জন্য বেস্ট ইনভেস্টিগেশন ইন দিস কাইন্ড অফ কন্ডিশন ইজ এক্স-রে অফ KOB region. ওকে, এক্স-রে অফ KOB region। সাথে ব্র্যাকেটে লিখে দেবেন 100%। কি একজন বলতে পারবেন 100% মানে কি? একটু বলি, 100% মানে এক্সাক্ট আমার বডিতে যে সাইজটা আছে, কিডনিটা, ইউরেটারটা, ইউরিনের ব্লাডারটা, সেম সাইজের এক্সরে আমি ওই মানুষটাকে করতে বলবো, যাতে আমি ইউরেটারের এক্সাক্ট সাইজ দেখে স্টোনের সাইজটা বুঝতে পারি। কারণ স্টোনের সাইজ দিয়ে কিন্তু ট্রিটমেন্ট কি হবে, আপনার ট্রিটমেন্ট প্রোটোকল দু রকমের হয়ে যেতে পারে। ওকে, সো যেহেতু ট্রিটমেন্ট প্রোটোকল যাতে দু রকমের হতে পারে, সেজন্য আমি তাকে বলবো 100% একটা এক্সরে করবে এক্সাক্ট সাইজের জন্য। 100% মিনিমাম হচ্ছে কি? এক্সাক্ট সাইজ অফ অর্গান আসবে, একদম হুবহু আসবে, স্টোনের সাইজটা একদম বরাবর আসবে। ওকে, ফর বাংলাদেশ এটা, বাট ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে কি জানেন? সিটি স্ক্যান অফ KOB region গোল্ড স্ট্যান্ডার্ড। একটু পরে বলবো কেন সিটি স্ক্যান গোল্ড স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে আপনার গোল্ড স্ট্যান্ডার্ড, বাট বাংলাদেশের জন্য সিটি স্ক্যান বলবো না, এক্স-রে। এই পেশেন্টটা যদি বলতাম 25 years woman having a fetus of 36 weeks বা 24 weeks, একটা বাচ্চা নিয়ে আসলো, আপনি কি তাকে এক্সরে দিবেন বাংলাদেশে হলে? না, আমি তাকে কি দেব? আলট্রাসোনোগ্রাফি দেবো। মাশাআল্লাহ, তাহলে আলট্রাসোনোগ্রাফি অফ KOB region। ওকে, তাহলে এটা কার জন্য? ইফ পেশেন্ট ইজ প্রেগনেন্ট ওমেন, প্রেগনেন্ট ওমেন হলে। ওকে, আর একটা টাকা পয়সা আছে হলে সিটি স্ক্যান দিয়ে দেন, আর আমার মতো এরকম হলে এক্সরে দিবেন আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে এই হচ্ছে আমার মোটামুটি ইনভেস্টিগেশন। তাহলে সাইন এন্ড সিমটম শেষ, ইনভেস্টিগেশন শেষ, এবার আসি ফাইন্ডিংস উইথ ট্রিটমেন্ট। ওকে, দেখেন আমি ম্যানেজমেন্ট প্রোটোকলে যাচ্ছি। ম্যানেজমেন্টের জন্য আমার এখানে দুটা ম্যানেজ করতে হবে। একটা হচ্ছে সে যে পেইনটা নিয়ে আসলো, পেইনটা রিলিফ করতে হবে। ওকে, সাথে তার পেইনটা রিলিফ করা, এটা হচ্ছে টেম্পোরারি চিকিৎসা। পার্মানেন্ট চিকিৎসা কোথায়? স্টোনের একটা কি করতে হবে, আমার ট্রিটমেন্ট করতে হবে। তাহলে আমার এখানে দুইটা ম্যানেজমেন্ট আছে, একটা হচ্ছে পেইন ম্যানেজমেন্ট আর হচ্ছে স্টোন ম্যানেজমেন্ট। ফর পেইন ম্যানেজমেন্ট আমরা NSAIDs দিয়ে দেবো। ফর পেইন ম্যানেজমেন্ট আমরা কি দেবো? NSAIDs দিব। ওকে, NSAIDs এর মধ্যে বেস্ট ফর দিস কাইন্ড অফ কন্ডিশন ইজ ডাইক্লোফেনাক সোডিয়াম। ওকে, আর নাও ইট ইজ বেস্ট, মানে ভালো রেজাল্ট দিচ্ছে একটু NSAIDs হচ্ছে নেপ্রোক্সেন। 500 mg টা ভালো এখন রেজাল্ট দিচ্ছে। এগুলোর সাথে মাস্ট কি দিব আমরা? গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে দেবো, অবশ্যই দিতে হবে, কারণ PPI প্রোটন পাম্প ইনহিবিটর দিতে হবে, কারণ এগুলো HCl সিক্রেশন বাড়ায়। ওকে, তাহলে এই হচ্ছে পেইন ম্যানেজমেন্ট। একটু চিন্তা করেন, স্পাজমোটিক নাকি কোলিকি, আপনি শিওর না, মানে আমি বলি না ডাইক্লোফেনাক আর নেপ্রোক্সেন তো HCl বাড়াবে, PPI-টা HCl কমাবে, ব্যালেন্স হবে, সেটা বলতে চাচ্ছিলাম, বুঝছেন না? আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমার কি করবো, আমরা পেইন ম্যানেজমেন্ট করবো। এখন আমার কথা হচ্ছে আপনি স্পাজমোটিক নাকি কলিকি শিওর না। এই ট্রিটমেন্টটা নর্মালি কলিকি পেইনের জন্য, নট ফর স্পাজমোটিক পেইন। স্পাজমোটিক পেইনের জন্য আমরা কি দিতে হবে? অ্যান্টি স্পাজমোটিক ড্রাগ দিতে হবে। তাহলে 1 নং হচ্ছে NSAIDs, 2 নং একটা কথা লিখবেন, ইফ নট শিওর অ্যাবাউট
either it is spasmodic or colicky. If not sure about either it is colicky or spasmodic, তাহলে এটা যদি শিওর না হয় আমি একটা কি দিয়ে দেবো, অ্যান্টি স্পাসমোটিক ড্রাগ দিয়ে দিই। এটা ছোট্ট করে লিখতেছি, অ্যান্টি স্পাসমোটিক ড্রাগ দেওয়া যায়, অ্যালজিন নামে পাওয়া যায় একটা। এটার বৈজ্ঞানিক নাম বা জেনেরিক নামটা বিশাল কঠিন মনে হচ্ছে, আমি সেখানে ওটা মুখস্থ না করে যেটা আমরা দিব অ্যালজিন। ওকে, আর এই অ্যালজিনটা সামটাইমস ডিসমেনোরিয়া, পেইন ডিউরিং মেনস্ট্রুয়েশনের সময় ইউজ হয়ে থাকে। ওকে, তবে একটু মাথায় রাখবেন, পেইন ডিউরিং মেনস্ট্রুয়েশনের জন্য অ্যালজিনের চেয়ে বেটার অপশন বর্তমানে চলে এসেছে হচ্ছে আইবুপ্রোফেন। এটা হচ্ছে একটা এক্সট্রা কথা, মানে আমার আজকের ক্লাসের বাইরে আর কি। হ্যাঁ, তাহলে আমাদের যদি কোনো একটা মহিলা পেশেন্ট বলে যে ওনার পিরিয়ড বা মাসিকের সময় একটু ব্যথা হয়, আমরা অনেক সময় অ্যালজিনটা প্রেসক্রাইব করি। অ্যালজিন প্রেসক্রাইব না করে সবচেয়ে বেটার অপশন হয় তাকে কি দিয়ে দিই, আইবুপ্রোফেন দিয়ে দিই, একদম সস্তা, 5 টাকা এক পাতা। ওকে, আইবুপ্রোফেন বেস্ট। ওকে, ডিসমেনোরিয়ার জন্য। আমার এটা আজকের ক্লাসের জন্য না, আজকের ক্লাসে জি জি বলুন। হাইসিন কেন দিব একটু বলবেন? জি জি ওকে, আচ্ছা, এটা হচ্ছে মানে গল স্টোন আর রেনাল স্টোন অথবা ইউরিটারি স্টোন, মানে সেটাতে অনেকটা আলাদা জায়গা, অর্গানও আলাদা। আর আমার হচ্ছে কি, আপনার হায়োসিন যদি আপনি দিতে যান, আচ্ছা আগে আপনি দেখেন তো আপনার প্রবলেমটা কি, দেন এটা আপনি ওষুধ দেবেন। আপনার প্রবলেম হচ্ছে পেইন, ছোট্ট করে একটা অ্যানেসিস দিলে কাজ হয়ে যাচ্ছে, আমার ওইদিকে যাওয়ার তো মনে হয় দরকার পড়তেছে। ওকে, স্পাজমের জন্য অ্যালজিন দিয়ে দিচ্ছি, চলে যাচ্ছে, দরকার তো পড়তেছে না। ওকে, তাহলে আমরা এক ম্যানেজমেন্ট বললাম অ্যানেসিডস, 2 বললাম সংক্ষেপে লিখতেছি অ্যান্টি স্পাজমোটিক ড্রাগ। থার্ড হচ্ছে কি ম্যানেজমেন্ট, আইবুপ্রোফেন বেস্ট, 5 টাকা পাতা 10টা। আইবুপ্রোফেন কি নামে পাওয়া যায়, ফ্লামেক্স নামে পাওয়া যায় বাজারে, ফ্লামেক্স বা ফ্লাবেক্স এরকম টাইপ, ঠিক মনে নাই, এইটুক মনে পড়তেছে হয়তো ফ্লামেক্স। ওকে, অ্যালজিন আমরা অনেক আমাদের সিনিয়র বাইরে বলে যে অ্যালজিন দিয়ে দেওয়ার জন্য, বাট অ্যালজিনের চেয়ে বেস্ট হচ্ছে কোনটা, আইবুপ্রোফেন, সাথে অবশ্যই পিপিআই, আইবুপ্রোফেন থেকে অ্যানেসিডস। ওকে, তাহলে স্টোন ম্যানেজমেন্ট দেখেন, স্টোন ম্যানেজমেন্টের জন্য আপনি যদি দেখেন যে স্টোনের সাইজ লেস দেন 5 মিলিমিটার, ছোট্ট স্টোনের সাইজ কত, লেস দেন 5 মিলিমিটার, সেই ক্ষেত্রে আমি কনজারভেটিভ ম্যানেজমেন্ট দেব, নো নিড টু সার্জারি, কনজারভেটিভ ম্যানেজমেন্ট। যদি দেখে স্টোনের সাইজ একটু বড়, মোর দেন 5 মিলিমিটার, দেন আমি একটু সার্জিক্যাল ম্যানেজমেন্ট দিকে যাব। সার্জিক্যাল ম্যানেজমেন্ট কয়টা অপশন, 2টা অপশন, একটু তাড়াতাড়ি শেষ করি। হ্যাঁ, ESWL অথবা PCNL, এই 2টা অপশন আছে। PCL এর পুরো নাম হচ্ছে পারকিউটেনিয়াস, চামড়ার ভিতর দিয়ে একটা মেশিন ঢুকিয়ে স্টোনটাকে যে কোনোভাবে ডিস্ট্রয় করবে, পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি, নেফ্রোলিথোটমি। ওকে, কেমনে করে অত আমাদের জানাতে লাগবে না। আর ESWL মানে হচ্ছে কি, এক্সট্রা কর্পোরিয়াল, ওকে, শক ওয়েভ লিথোট্রিপসি। ওকে, 2টা ম্যানেজমেন্ট, ডিটেলস লাগবে না। ওকে, কনজারভেটিভ ম্যানেজমেন্ট আর হচ্ছে কি স্পেসিফিক বা সার্জিক্যাল ম্যানেজমেন্ট। 2 রকমের পেশেন্টের কিছু অ্যাডভাইস দিয়ে দেবো, যাওয়ার আগে কিছু অ্যাডভাইস দিয়ে দেবো। নাম্বার 1, আর্লি মর্নিংয়ে জগিং করবেন, একটা অ্যাডভাইস দেবো হচ্ছে আর্লি মর্নিংয়ে জগিং করবেন। আর্লি মর্নিংয়ে জগিং করার ফায়দা কি জানেন, এই যে সে একটা এক্সারসাইজ করবে, স্টোনটা অটো ব্রেকডাউন হতে পারে, অটো ব্রেকডাউন হয়ে এক্সক্রিয়েশন হতে পারে। এটা হচ্ছে আর্লি জগিং এর ফায়দা, আর্লি মর্নিং সবসময় করতে হবে। 2 নং অ্যাডভাইস দিয়ে দেবো, একটা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর আছে, এটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি খেলে আপনার স্টোন ফর্মেশনটা বাড়ে।
কেন বাড়ে আজকে ডিটেলস আমারও জানার দরকার পড়ে নাই, আমি আপনাদেরকে বলতেছি না। স্টোন যেহেতু ফর্মেশন বাড়ে, সো আমি তাকে একটা অ্যাডভাইস দেবো, অ্যাভয়েড ভিটামিন সি। ওকে, থার্ড অ্যাডভাইস দিব, এরকম একটা পেশেন্টের কষ্ট করে আপনার মিউট করবেন, মিউট না করলে আমার সাউন্ডটা রিপিট হয়, আমি করে দিচ্ছি। আচ্ছা 100 হয়ে গেছে, মাশাআল্লাহ, খুশি হলাম। আমার আজকে প্রথম লাইভ ক্লাস 100 হলো, মাশাআল্লাহ। আচ্ছা শাহেদা আপু, আপনি নিজেকে একটু মিউট করিয়েন পারলে, হ্যাঁ। ওকে, তাহলে থার্ড অ্যাডভাইস দিব আমি তাকে, যে কি করব, এরকম একটা পেশেন্টের পায়ে ফোলা থাকাটা খুব বেশি স্বাভাবিক না, বা পানি জমাটা খুব বেশি একটু স্বাভাবিক বলা যায়। সে অবশ্যই ডায়াবেটিক্স নেবে, সে ডায়াবেটিক্স কি নিচ্ছে তাকে একটু দেখবো। তার জন্য নেফ্রো, মানে এরকম নেফ্রোলিথিয়াসিস জন্য বেস্ট ডায়াবেটিক্স হচ্ছে কি আপনার থায়াজাইড, মানে থায়াজাইড গ্রুপ অফ ড্রাগস। ওকে, থায়াজাইড গ্রুপ অফ ড্রাগস হচ্ছে বেস্ট। সো এটা তো অ্যাডভাইস হবে না যে থায়াজাইড খাইতে বলবো, অ্যাডভাইস হবে যে কি অ্যাভয়েড করতে বলবো। সো থায়াজাইডের সাথে ভার্সাস দিয়ে যে ইয়াটা সেটা হচ্ছে কি লোভ ডায়াবেটিক্স ফ্রোসেমাইড, তাহলে অ্যাভয়েড ফ্রোসেমাইড। ওকে, তাহলে একটা অ্যাডভাইস দিবে আর্লি মর্নিং জগিং, 2 নম্বর অ্যাডভাইস অ্যাভয়েড ভিটামিন সি, 3rd নম্বর অ্যাডভাইস অ্যাভয়েড ফ্রোসেমাইড। একটু করে বলি, হোয়াই ফ্রোসেমাইড অ্যাভয়েড, হোয়াই থায়াজাইড প্রেফার। ওকে, ছোট্ট করে বলি, বিকজ এটা ফার্মাকোলজি, খুব বেশি আমাদের জানার দরকার নেই আপাতত, মানে এজ এ 5th ইয়ার আর কি। হ্যাঁ, দেখেন ফ্রোসেমাইডটা কাজ করে হচ্ছে লুপ অফ হ্যানলির অ্যাসেন্ডিং লিম্বে। ওকে, এটা যদি লুপ অফ হ্যানলি হয়, ওকে, অ্যাসেন্ডিং লিম্বে ফ্রোসেমাইড কাজ করে। ওকে, কাজ কেমনে করে, কি পাম্প আছে আই ডোন্ট নো, জানারও দরকার নেই, জানতে হবে এইটুক যে এখানে কাজ করে কোন একটা পর্যায়ে গিয়ে সে কি করে জানেন, ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন কমাই দেয়। ফ্রোসেমাইড কি করে আপনার ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন কমাই দেয়, ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন কমাবে, তাহলে আলটিমেটলি ব্লাডে ক্যালসিয়াম কমে যাবে, হাইপোক্যালসিয়ামিয়া। হাইপোক্যালসিয়ামিয়া, আমি প্রথম ভাবতাম যে ব্লাডে হাইপোক্যালসিয়ামিয়া আছে মানে তো কম আছে, মানে স্টোন ফর্মেশন হবে না, আমি এরকম মনে করছিলাম, বাট জিনিসটা আসলে পুরোটা উল্টা কথা। এই হাইপোক্যালসিয়ামিয়া মানে হাইপার ক্যালসিউরিয়া হবে না, হাইপার ক্যালসিউরিয়া মানে ইউরিন দিয়ে বেশি বেশি যাচ্ছে, যাওয়ার পথে ফসফেটের সাথে বাইন্ড হয়ে ক্যান ইজিলি বাইন্ড উইথ ফসফেট। ওকে, যেটা একটা নাইট্রোজেনের সাবস্টেন্স, তাহলে ক্যালসিয়াম ফসফেট স্টোন খুব ইজিলি ফর্মেশন করবে, ক্যালসিয়াম ফসফেট স্টোন খুব ইজিলি ফর্ম হবে। এই কারণে আমি কি করব, ফ্রোসেমাইড অ্যাভয়েড করতে বলবো। সোজা ভাষায় বলি, ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন ব্লাডে ব্লাডে হাইপোক্যালসিয়ামিয়া করে, আর ইউরিনে হাইপারক্যালসিউরিয়া করে। হাইপারক্যালসিউরিয়া মানে কি, ইউরিনেশন, দেখেন এই যে এখান থেকে ক্যালসিয়ামটা যেতে অনেক বড় পথ না, কোন একটা পথে ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে ধুপ করে একটা স্টোন ফর্মেশন করে ফেলতে পারে, অথবা এখানে একটা করে ফেলতে পারে, হোয়াটএভার যেখানে হোক স্টোন তো ফর্মেশন করতেছে। সেই কারণে আমি কি বলবো, অ্যাভয়েড ফ্রোসেমাইড, অলওয়েজ প্রেফার থায়াজাইড গ্রুপ অফ ডায়াবেটিক্স। ওকে, মনে হয় 20 মিনিট গেল আমাদের, আর একটু 5টা মিনিট লাগবে না, ইনশাল্লাহ এর আগে শেষ করে দিচ্ছি। অ্যাক্সেসরি, হোয়াই এক্স-রে ইজ নট প্রেফারেবল দেন সিটি স্ক্যান। ওকে, তাহলে আমি বলি, মনে রাখবেন একটা মানুষের যে শুধু ক্যালসিয়াম স্টোন হয় তা না, একটা মানুষের অনেক রকমের স্টোন হতে পারে। তাহলে একটু স্টোনের টাইপটা জানি ফর ভাইবা। স্টোন টাইপসটা প্যাথোলজির জন্য ইম্পর্টেন্ট 4th ইয়ারে, আর আমাদের জন্য হচ্ছে কি ভাইবার জন্য ইম্পর্টেন্ট। তাহলে স্টোন হতে পারে ক্যালসিয়াম অক্সালেট, স্টোন হতে পারে ক্যালসিয়াম ফসফেট, স্টোন হতে পারে স্ট্রুবাইট। এই ক্লাসটা আমি একটা আমাদের সিনিয়র ভাইয়ের কাছ থেকে ডেমো নিছি, ওনাকে অবশ্যই থ্যাংক ইউ, আমাদের সাকিব ভাই, ডক্টর সাকিব, সো ওনাকে থ্যাংক ইউ দিতে হয়, অবশ্যই দিব, এটা ওনার প্রাপ্য। স্ট্রুবাইট, STRUVIT। ওকে, এই স্ট্রোবাইট কি করে আপনার, সরি কি করে না, স্ট্রোবাইটের সংকেতটা ভাইবার জন্য। ওই ভাই বললো যে কি জানেন, MRCP-তে নাকি এই ভাইবাটা জিজ্ঞেস করে, ভাইবাতে নাকি এই কোয়েশ্চনটা জিজ্ঞেস করে যে স্ট্রোবাইটের ফর্মুলা বলো। ওকে, ফর্মুলাটা হচ্ছে
ম্যাগনেসিয়াম, আমি তো সংকেত লিখতে হবে না, আমি তো মুখে বলবো, ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট, তিনটা ওয়ার্ড আলাদা আলাদা করে বলে দেবো। ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম মানে NH4, অ্যামোনিয়াম ফসফেট, এটা হচ্ছে কিসের সংকেত? স্ট্রুবাইটের সংকেত। ওকে, তাহলে এই তিনটা হচ্ছে ক্যালসিয়াম স্টোন বা ফসফেট স্টোন, যাই হোক এই তিনটা হচ্ছে ভিজিবল ইন এক্সরে, ভিজিবল ইন এক্সরে। সো যদি পেশেন্টের এই তিনটার বাইরে স্টোন নিয়ে আসে, যেমন ইউরিক অ্যাসিড স্টোন, হতে পারে না, অসম্ভব তো কিছু না, সেই ক্ষেত্রে 50-50, সেমি অপেক, ভিজিবল হতেও পারে, অর্ধ হতে পারে, সেমি অপেক অর্ধ স্বচ্ছ, আর এটা হচ্ছে পুরোটা অস্বচ্ছ হবে। আর এমন একটা স্টোন আছে যেটা একেবারে ভিজিবল না, সিস্টিন স্টোন, নট ভিজিবল। সো পেশেন্টের যদি লাস্টের দুটার একটা হয়, জানি তো না, এক্সরে দিয়ে কোনো কাজে আসবে না। সো যেটা করব আমরা, সামেশন অফ দিস ক্লাস ইজ সম্পূর্ণ ক্লাসটা একটু ছোট্ট করে রিক্যাপ, যারা একদম শুরুতে মিস করছেন তাদের জন্য একটা ছোট্ট রিক্যাপ নিচ্ছি, খুব ফাস্ট, হ্যাঁ, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় নিব। ওকে, তাহলে আমি কি বললাম, আমার কাছে একটা পেশেন্ট আসলো কি নিয়ে, অ্যাবডোমিনাল পেইন নিয়ে, 25 বছরের বয়স। ওকে, তার সে ভমিটিং এর সাথে কি দিল, হিস্ট্রি দিল। ওকে, তাহলে একটা পেশেন্ট, ওকে, একটু যারা ফার্স্টে মিস করছেন তাদের জন্য আমি রিপিট করতেছি, খুব দ্রুত শেষ করবো। হ্যাঁ, তাহলে আমার কাছে একটা পেশেন্ট আসলো, 25 বছরের পার্সন, তার কি আছে আপনার অ্যাবডোমিনাল পেইন, একটা পেটে ব্যথার কন্ডিশন বললো, সাথে সে ভমিটিং এর হিস্ট্রি দিল। ওকে, যেহেতু সে পেটে ব্যথা বললো, আমি চিন্তা করলাম সেটা একটা ইনফ্লামেশন হতে পারে, সেটা একটা অবস্ট্রাকশন হতে পারে, সেটা একটা রেনাল প্যাথোলজি হতে পারে। যেহেতু ইনফ্লামেশন হওয়ার চান্স আছে, সেখানে আমি জিজ্ঞেস করলাম তার ফিভার আছে কিনা। ওকে, সে যেহেতু বললো ফিভার নেই, সো নো ইনফ্লামেশন। জি জি, আমরা আসলে সিস্টিন স্টোন পর্যন্ত পাইছেন না, নট ভিজিবল। এরপরে আর বলি না, এখন রিক্যাপ নিচ্ছি, মানে সবার জন্য, শুরুতে যারা আসছেন তাদের জন্য, প্লাস আমরা রিভিশন টাইপ আর কি। হ্যাঁ, বেশিক্ষণ সময় নিব না, জাস্ট 2 থেকে 3 মিনিট। এই তো অ্যাডভাইস যেগুলো দিলাম এগুলো কনজারভেটিভের মধ্যে পড়ে। তারপর অ্যাভয়েড, ও আচ্ছা, কনজারভেটিভের মধ্যে এই তো অ্যাডভাইসগুলো বলবেন, প্লাস আপনার একটা কথা মিস করে গেছে, ভালো কথা বললেন, এতে অ্যাডভাইসগুলো তো আপনার কনজারভেটিভের মধ্যে পড়ে। ছোট্ট স্টোন অটো ব্রেকডাউন হতে পারে, এটা লেস দেন 5 মিলিমিটারের ক্ষেত্রে ম্যাক্সিমাম হয়ে যায়। ওকে, এই কনজারভেটিভের মধ্যে 1, 2, 3 এগুলো কনজারভেটিভ, প্লাস এগুলো আবার স্পেসিফিক ট্রিটমেন্টের সাথে অ্যাড করে দেব। ওকে, একটা কথা বলে আমি রিক্যাপ করব, তাও যদি আপনারা চান আর কি, শুরুর দিকে কেউ মিস করে থাকে, 4 নং একটা অ্যাডভাইস দিতে হবে। সেটা হচ্ছে, দেখেন আমাদের খাবারে নর্মালি ফসফেট থাকে, আমরা যে খাবারটা খাই ওই খাবারে নর্মালি ফসফেট থাকাটা স্বাভাবিক। এখানে লিখি 4 নং অ্যাডভাইস, যে খাবারটা খাই ওই খাবারে ফসফেট থাকাটা স্বাভাবিক। ওই ফসফেট গিয়ে কি করতে পারে, আপনার ফসফেটটা হচ্ছে কি হবে, আপনার অ্যাবজর্পশন হবে, ইন্টেস্টাইন অ্যাবজর্পশন হয়ে কি করে স্টোন ফরমেশনটাকে আরো এক্সাসারভেটেড করতে পারে। ওকে, সো এই ধরনের একটা পেশেন্টকে আমি অ্যাডভাইস দেওয়ার সময় বলবো, আপনি খাবারের সাথে, নট ফসফেটের সাথে, বলবো খাবারের সাথে আপনি ক্যালসিয়াম মিক্স করে খাবেন, মানে ক্যালসিয়াম মিক্সড ফুড খেতে বলবো। ওকে, এখন ক্যালসিয়াম কোন কোন খাবারে আছে সেটা আপনারা জেনে নিয়ে, একটা অ্যাডভাইস আমার পক্ষ থেকে বললাম, বা যেটা বলে সেটা হচ্ছে ক্যালসিয়াম মিক্সড ফুড খেতে বলবো। কেন, এই ফসফেটটাকে অ্যাবজর্পশন হওয়ার আগে সে ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে ক্যালসিয়াম ফসফেট হয়ে যাবে, যেটা আর অ্যাবজর্পশন হবে না। অ্যাবজর্পশন যদি নো অ্যাবজর্পশন হয়, নো স্টোন ফরমেশনকে অ্যাক্টিভেট করা, নো স্টোন ফরমেশন বলা যায়। ওকে, তাহলে খাবারে ফসফেট থাকাটা স্বাভাবিক, স্বাভাবিকভাবে অ্যাবজর্পশন হতেও পারে, স্টোন ফরমেশন বাড়তে পারে। এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য বলবো ক্যালসিয়াম মিক্স খাবার খাবেন, যাতে ক্যালসিয়াম ফসফেটের সাথে বাইন্ড করে ক্যালসিয়াম ফসফেট হয়, যেটা কোনো কারণে অ্যাবজর্পশন হবে না। অ্যাবজর্পশন না হলে স্টোন ফরমেশনের চান্সটা খুবই কম হবে। ওকে, তাহলে এই হচ্ছে কি আমার 4 নং অ্যাডভাইস। ওকে, এগুলো কনজারভেটিভের মধ্যে আপনি বলে দিবেন। আর কেউ যদি শুরুর দিকে মিস করে থাকেন, রিক্যাপ বা রিপিট করব, আর একটা কাজ করি, ক্লাসটা তো ভিডিও দিয়ে দেবো, আশা করি আপনার মানে রিপিট না করলেও চলবে, ভিডিও দেখবেন যারা মিস করছেন। কেউ কি মিস করছেন এমন আছেন, একটু বলবেন শুরুর দিকে। জি জি,
তাহলে আমি প্রথম 1 পেজ 2 পেজ রিপিট করতেছি। আর যারা রিভিশন করতে চাচ্ছেন একটু থাকেন দয়া করে, আর 2 মিনিট। আমার কাছে একটা পেশেন্ট আসলো, 25 বছরের পার্সন। ওনার একটা কন্ডিশন আমাকে বললো যে ওনার পেটে ব্যথা আছে, অ্যাবডোমিনাল পেইন। ওকে 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 ফুললি রিপিট করতেছে, এক্সরে পার্টটা রিপিট করবো, ফুললি রিপিট করে দিচ্ছে, ধন্যবাদ বলার জন্য। ওকে, একটা 25 বছরের পার্সন আসলে অ্যাবডোমিনাল পেইন নিয়ে, সাথে তার কিসের হিস্ট্রি বললো, ভমিটিং। ওকে, এখন আমি 3টা কন্ডিশন মানে ভাবতে পারি, আইদার রেনাল প্যাথোলজি অর ইনফ্লামেশন অর অবস্ট্রাকশন। ইনফ্লামেশনকে বাদ দেওয়ার জন্য ফিভার আছে কিনা জিজ্ঞেস করলাম, সে বললো নাই, সো নো ইনফ্লামেশন। অবস্ট্রাকশন আছে কি নেই সেটা কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করলাম ভাওয়েল হ্যাবিট ঠিক আছে কিনা। যদি সে নো বলে সেক্ষেত্রে ভাওয়েল হ্যাবিটটা বা ভাওয়েল অবস্ট্রাকশনটা বাদ। তাকে জিজ্ঞেস করলাম তার প্রস্রাব ঠিকঠাক হচ্ছে কিনা, সে বললো না, আমার প্রস্রাব কিছু ঘন ঘন হচ্ছে, সরি ঘন বা হলুদ কালারের হচ্ছে, সাথে আমার কি হচ্ছে, মাঝে মাঝে রক্ত যাচ্ছে। ওকে, সে যেহেতু এই 2টা কথা বললো, এই 2টা বাদ, আমি ধরে নিলাম এটা একটা কোন ধরনের প্যাথোলজি, রেনাল প্যাথোলজি। ওয়েট করো, রেনাল প্যাথোলজি যেহেতু একটু ধরলাম, একটু দেখেন। আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার ব্যথাটা কোন দিকে, সে বলে তার ব্যথাটা রাইট সাইডে, দ্যাট মিনস কোন রিজিয়নে পেন, রাইট লাম্বার রিজিয়নে পেন। ওকে, ব্যথাটা বললো রাইট সাইডে, রাইট লাম্বার রিজিয়নে পেন। তাকে জিজ্ঞেস করলাম পেনের মানে পেনটা কি রকম, সে বললো পেনটা কামড়ে কামড়ে ধরে, সাথে মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে চলে যায়। ওকে, কামড়ে কামড়ে ধরলে সেটা হচ্ছে স্পাজমোটিক, সাডেন আসে সাডেন চলে যাওয়াকে বলা হয় কলিকি। সাডেন আসে সাডেন চলে যাওয়া এরকম কলিকি পেন। নর্মালি হোলো টাইপ বা হোলো টিউব অর্গান যেগুলো আছে, মাস্কুলার অর্গান, যেমন গল ব্লাডার আর কি, এরকম যেগুলো হোলো টিউব অর্গান আছে, গল ব্লাডার আর হচ্ছে ইউরেটার, এরকম টাইপ জায়গায় নর্মালি কলিকি পেনটা পাবো। আর মাস্কুলার টাইপ অর্গান ওখানে স্পাজমোটিক পেনটা পেতে পারে। ওকে, তাহলে সে বললো পেনটা স্পাজমোটিক মানে কামড়ে ধরে, অথবা পেনটা সাডেন আসে সাডেন চলে যায়, অথবা 2টাকে একসাথে বললো, 2টা একসাথে বললে রেনাল, স্পাজমোটিক একা বললে রেনাল, শুধু কলিকি বললে ইউরেটার ধরতে পারি। বাট সামটাইমস পেশেন্ট আমাকে ভালো করে ডিসক্রাইব নাও করতে পারে, সেই জন্য সামটাইমস কলিকি বলার পরও ডায়াগনোসিস গিয়ে দাঁড়াচ্ছে কি, রেনাল স্টোন। ওকে, এখানে রেনাল প্যাথোলজি বলতে রেনাল স্টোন বোঝাচ্ছি, আর ইউরেটারের প্যাথোলজি বলতে ইউরেটেরিক স্টোন বোঝাচ্ছি। ওকে, তাহলে তাকে জিজ্ঞেস করলাম পেনের ক্যারেক্টার, দেন জিজ্ঞেস করলাম পেনের রেডিয়েশন। সে বললো পেনটা পেছন থেকে শুরু হয়, মানে রাইট লাম্বার রিজিয়নের এক্সাক্ট পেছন হচ্ছে কি লয়েন। পেনটা পেছন থেকে সামনে আসে, মানে রাইট লাম্বার রিজিয়ন আসে, লয়েন থেকে, আচ্ছা বললাম কি লয়েন থেকে ফ্রন্টে আসে, দ্যাট মিনস কি রাইট লাম্বার রিজিয়ন আসে। সেইখান থেকে সে বললো পেনটার নিচের দিকে নেমে থাই বা জেনিটেলের দিকে চলে আসে, এটাকে বলা হয় গ্রয়েন। তাহলে পেনটার রেডিয়েশন ক্যারেক্টার কিরকম, লয়েন টু গ্রয়েন। এরকম একটা পেনের রেডিয়েশন শুনে বোঝা যাবে এটা একটা কি, রেনাল স্টোন অথবা ইউরেটেরিক স্টোন। ওকে, রেনাল স্টোন বা ইউরেটেরিক স্টোনকে আলাদা করার জন্য আমার কি করতে হবে, মাস্ট ইনভেস্টিগেশন করতে হবে। কি কি ইনভেস্টিগেশন করতে পারি, একটা হচ্ছে এক্সরে অফ কেওবি রিজিয়ন 100% লিখে দেবো, যাতে আমি কিডনির এক্সাক্ট সাইজটা, ইউরেটারের এক্সাক্ট সাইজ বলে এক্সরে পাই, যাতে আমি স্টোনটার সাইজে এক্সাক্ট পাবো। সাথে গোল্ড স্ট্যান্ডার্ড যে মেথডটা আছে সেটা হচ্ছে সিটি স্ক্যান অফ কেওবি রিজিয়ন, বিকজ এক্সরেতে সব ধরনের স্টোন আসে না। কেন আসে না একটু পরে বলছি। আর একটা প্রেগনেন্ট উম্যান আমার কাছে আসে, সেক্ষেত্রে আমি এক্সরে না দিয়ে কি দিব, আলট্রাসোনোগ্রাফি অফ কেওবি রিজিয়ন। ওকে, এবার সেই ট্রিটমেন্ট, পেইন ম্যানেজমেন্ট করবো, স্টোন ম্যানেজমেন্ট করবো। পেইন ম্যানেজমেন্টের জন্য NSAIDs দিতে পারি, সবচেয়ে বেস্ট কি ডাইক্লোফেনাক সোডিয়াম অথবা নেপ্রোক্সেন, সাথে একটা প্রোটন পাম্প ইনহিবিটর দিয়ে দেবো। ওকে, এছাড়া পেইনটা কি কলিকি নাকি স্পাজমোটিক আমি শিওর না, মনে হচ্ছে স্পাজমোটিক টাইপ, সেজন্য একটা অ্যান্টি স্পাজমোটিক দিয়ে দেবো। অ্যান্টি স্পাজমোটিক যেটা নামে পাওয়া যায় বাজারে, অ্যালজিন। ওকে, এই অ্যালজিন পর্যন্ত হচ্ছে কি পেইন ম্যানেজমেন্ট। ওকে, আর এটা বলছি না, যেহেতু এটা এক্সট্রা বলছিলাম। আর যেহেতু তাহলে NSAIDs দিলাম, অ্যান্টিস্পাজমোটিক দিলাম, সাথে স্টোন ম্যানেজমেন্ট করবো। স্টোন ম্যানেজমেন্ট জন্য 2 রকম, একটা হচ্ছে লেস দেন 5 মিলিমিটার, একটা হচ্ছে মোর দেন 5 মিলিমিটার যদি স্টোন সাইজ হয়। স্টোন সাইজটা যদি লেস দেন 5 হয় কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব, দ্যাট মিনস এই অ্যাডভাইসগুলো আর কি। হ্যাঁ, আর স্টোন সাইজ যদি মোর দেন 5 মিলিমিটার হয় 2টা সার্জারি অপশন রাখলাম, ছোট্ট সার্জারি, একটা হচ্ছে ESWL আর হচ্ছে PCNL, পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি, এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি। ওকে, এই হচ্ছে মোটামুটি। আর অ্যাডভাইস কি দিব, আর্লি মর্নিং জগিং করতে বলবো, যেহেতু অটো ব্রেকডাউন হতে পারে। ভিটামিন সি অ্যাভয়েড করতে বলবো। থায়াজাইড গ্রুপ অফ ড্রাগস প্রিফারেবল, অ্যাভয়েড ফুরসেমেট। কেন, ফুরসেমেটটা স্টোন ফর্মেশনটাকে কি করে এক্সাসারবেট করে। আর লাস্টে যেটা স্টোন নিয়ে কথা বললাম, যে কি স্টোন টাইপ। আচ্ছা, 4 নং অ্যাডভাইসটা বলে দিই।
4 নম্বর অ্যাডভাইস বলবো হচ্ছে কি আপনি খাবারের সাথে ক্যালসিয়াম মিক্স করে খাবেন। কেন? শুধু ফসফেট যদি খাই স্টোন ফরমেশন বাড়তে পারে, ক্যালসিয়াম একসাথে খেলে ক্যালসিয়াম ফসফেট হয়ে স্টোন ফরমেশন কমতে পারে। লাস্ট এক্সরে, এটা হচ্ছে ফর মেইনলি পোস্ট গ্রাজুয়েশনের জন্য ইম্পর্টেন্ট আর আমাদের ভাইবার জন্য ইম্পর্টেন্ট। ওকে, এখন এক্সরেতে নর্মালি কোন কোনগুলো ভিজিবল, কোন কোনগুলো সেমি ভিজিবল, কোন কোনগুলো নট ভিজিবল। ওকে, এক্সরেতে মেইনলি ভিজিবল হচ্ছে ক্যালসিয়াম বা ফসফেট স্টোনগুলো। কি কি আছে? ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম ফসফেট, আর হচ্ছে স্টোবাইট। স্টোবাইটের বৈজ্ঞানিক নামটা জানতে হবে ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট। ওকে, এছাড়া আর কি স্টোন আছে? ইউরিক অ্যাসিড স্টোন আছে, যেটা সেমি অপেক, মাঝে মধ্যে দেখা যেতে পারে, মাঝে মধ্যে দেখা নাও যেতে পারে। আর লাস্ট ওয়ান সিস্টিন স্টোন, এটা নট ভিজিবল, এটা এক্সরেতে আসে না। এই হচ্ছে আমাদের ক্লাসটা রিপিট। আশা করি সবাই বুঝছেন। ধন্যবাদ। এরকম সামটাইম সার্জারি না সারপ্রাইজ ক্লাস থাকবে, আশা করি সবাই জয়েন দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ ভাই বলো।